নমস্কার। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প মারণ বাতাস। গল্প পাঠে আমি মৌমিতা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প মারণ বাতাস। ইদানিং কাজকর্মে অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢুঁ মেরে যায় নিতিন। ডিসিডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প স্বল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয়ও তাকে দেখলে খুব খুশি হন, মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষালাভও হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো একটা শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হৈ হৈ করে উঠলেন। আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? নিতিন ভুরু কুচকাল। ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন। কাঁধের দোপাট্টা ঠিক করতে করতে নিতিন চেয়ারে বসল। কি কেস বলুন তো? পরশু খবরের কাগজে পড়েছিলেন, আলিপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করেছে। বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের পেপারওয়েটটাকে এক পাক ঘুরিয়ে দিলেন অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম, আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসের মার্ডারার আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই জেগে উঠেছেন। নিতিন একটু ঠাট্টা করবার লোভ সামলাতে পারল না, হাসতে হাসতেই বলল, তা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন, গেস করুন তো কে? আমি কি করে বলবো, কেসটার আমি কি বা জানি। নিতিন চুল দোলালো। হবে কোনো শত্রু ফত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। অনিশ্চয়ে দাঁত ছড়িয়ে হাসলেন। হে হে, বুঝলেন না তো, ম্যারিড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? নিতিন পলকে টান টান। আগে হ্যাঁ, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং করে লাফান, কথায় কথায় বরের নামে 498 ঢুকছেন। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল। হ্যাঁ, তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। অনিশ্চয় নড়ে চড়ে বসলেন। ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে, একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। কিরকম? এয়ার এম্বলিজম, ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, অক্কা। ও নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যই তো চান্সটা নিয়েছিল। তবে ঝানু ডাক্তারের চোখ এড়াবে কি করে? সিরিঞ্জে বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গিয়েছিল, দেখেই ডাক্তার বলে দিলেন এটা নর্মাল ইনজেকশন পুশ করবার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল। গল্প একেবারে 2 2 4। কিরকম কিরকম? কৌতূহল হচ্ছে তো? হা হা হা, কিউরিসিটি নেম ইজ হিউম্যান। আহা, বলুনই না। বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি। দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কিনা। তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলুক। বেল বাজিয়ে কফি আর বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের।
তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া, টুকরো টাকরা নিজস্ব টিপ্পণীও জোড়েন মাঝে মাঝে, তাতে গল্প আরও জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, শৈশাবোধ করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। কাহিনীটা মোটামুটি এরকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট, ভালোই পসার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, MA পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায়, মস্তি মানায়। পপ মিউজিক না র্যাপ মিউজিক, কিসের একটা দলে ঝ্যাংঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার দৌড় গ্র্যাজুয়েশন অবধি, তাও কেঁদে কাকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করত না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির MSc। অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 4 পর থেকে। দুজনেই দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোন পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রো ইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকেই ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এমন সময় চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখনই বউ একটা ভালো কাজ পেয়ে গেল। কটা স্বামী বা এই অবস্থা খুশি মনে মেনে নিতে পারে? ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরো খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এক কারি স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর 1.5 মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শির দ্বারা একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সৌম্যরূপের বাবা মারা যান হঠাৎই, সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুরবাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়িতে চলে যায়। তারপর থেকে একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়িতে এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য। 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাওয়ার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা গুলিয়ে দেয়। বছর 2 ধরেই সৌম্যরূপের হাতে স্ক্যাল্প ভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না, তাই ওই স্ক্যাল্প ভেন সেটের মধ্যে দিয়েই ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ির যে কেউই দিয়ে দিতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যাল্প ভেন সেটেই একটা 50 সিসির সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পরে
মেয়েটিকে ধরতে পুলিশের আর সময় লাগেনি। নিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। কি গল্পে ফাঁক পেলেন কিছু মেয়েটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো বড় বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। ওগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটি এসেছিল 8:15 থেকে 8:30টার মধ্যে, গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া দুইয়েরই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30টা। কে আবিষ্কার করেন? সৌম্যরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পরে কেন? চিত্রলেখাকে দেখেই সৌম্যরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। বোঝেনি তো, ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখদর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেত সৌম্যরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রাইগার মর্টিস সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে দিয়েছেন রাত্রি 9টা। অনিশ্চয় কফি শেষ করে পেয়ালা পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বের করেছেন। হাতের চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুঁড়ে দিয়েই দূরিয়ে পালিয়েছেন চিত্রলেখা। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয়, এ হুঁশো তখন আর ছিল না। বোঝেনি তো, খুনি একটা না একটা ভুল করবেই। তবু কি তবু? খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তাকে খামোকা খুন করতে যাবে কেন? ওইটাই তো খেলা। ওই জন্যেই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালালেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ, ছুতো। ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট। ও জানতো বরকে নিরালায় পাবেই। ডিভোর্সের ওর কিছু দরকার নেই। বর এসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিশন হিসেবে তার ভাগের সম্পত্তির প্রতিটি পাই পয়সা হাতে চলে আসবে। আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। নিখুঁত প্ল্যান। চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? তবে আর বলছি কি, লটঘট চালাচ্ছিল তো গুণময়ী, নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সৌম্যরূপ হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যানজার। এমন একটা মতলব ভাঁজলো যাতে ডগ ভি খতম, মালকড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না, বলবে আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করেই। সবই ঠিকঠাক ছিল। আলমারি থেকে গয়নাগাটি পর্যন্ত বের করে নিয়েছিল। শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা, 1 সেকেন্ড। সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসির সিরিঞ্জ দিয়ে দেয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসির সিরিঞ্জ হলেই হয়ে যায়। ওই গোবদা সিরিঞ্জ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌম্যরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো, তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইলস টিউব? হ্যাঁ, ওইসব স্যুপ টুপ 50 সিসি সিরিঞ্জটায় ভরে ভায়া রাইলস টিউব ফিট দেয়া হতো পেশেন্টকে। মেয়েটা কি ধরিবাজ দেখুন, জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এম্বলিজম করা যায় না। ফিজিওলজির স্টুডেন্ট তো। নিতিন একটুক্ষণ চুপ করে থেকে ফের জিজ্ঞাসা করল, একটা কথা, মেয়েটা কতদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল তাই। শ্বশুর বাড়িতে থেকে প্রেম করার অসুবিধে হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিটে হয়ে গিয়েছিল। যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকতে পারত না। অনিশ্চয় হুস হুস দুটো টান দিয়ে সিগারেট গুঁজলেন অ্যাস্ট্রেতে। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে।
ডাজন্ট ম্যাটার। চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেনি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। আর সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধেবেলা? ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পরে। আমাদের আলিপুর থানা তখন অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠকঠক করে কাঁপছিল। জোর শখ পেয়েছে আর কি। যতই হোক, দাদার মৃত্যু বলে কথা। সৌম্যরূপের মায়ের এখন কি অবস্থা? পাথর, একেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত। স্বামী গেল, ছেলে গেল। অনিশ্চয়ের মুখে হালকা ছায়া। আমার তো মেয়েটার মা বাবার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছোটাছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কি কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য বাপ মার মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব। ওফ, সে মেয়ে যে কি ঠেঁটা! মুখে একদম কুলু পেটে বসে আছে, শুধু একটি বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে। আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটফট করছিল। আমি ওকে মেপে 2 সিসি কম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম সৌম্যরই রিকোয়েস্টে। আর বেশি কিছু আমি জানি না। মিতিন কি যেন চিন্তা করলো একটু, ঘড়িও দেখলো একবার। পার্থ আজ চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা বুমবুমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, পুলিশ কাস্টাডি মানে তো মেয়েটা এখন এখানেই আছে, এই লালবাজারেই। অনিশ্চয় হাত উল্টাল। আর কোথায় যাবে? তিনি এখন লক আপ আলো করে বসে আছেন। একটু দেখা যায় মেয়েটিকে? কেন? দেখতাম, কথা বলতাম একটু। আপনার থার্ড আই নিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান? হ্যাঁ? অনিশ্চয় হো হো করে হেসে উঠলেন। আরে ম্যাডাম, গল্প উপন্যাসে আপনাদের, পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু আমরাই করি। জুহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কে বলল আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার 6th সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে, দেখুন যাচাই করে, কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15 মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড়জোর 27-28। সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা, রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এখন ঘন মেঘ জমে আছে, বাইরের আকাশের মতো। চুল টুল উস্কো খুস্কো চিত্রলেখার, ভাসা ভাসা চোখের নিচে গাঢ় কালির পোঁচ। মাত্র কয়েক ঘন্টাতেই 2 গালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছি অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান, যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদু স্বরে জিজ্ঞাসা করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন? কোন কলেজে? চিত্রলেখা ঘুরেই তাকালো না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো, জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার, চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠাপড়া করছে কণ্ঠনালী। আবার চট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো, আলতো হাত রেখেছে মেয়েটার পিঠে, পাশে চেয়ার টেনে বসল। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন
কানেই গেল না। চিত্রলেখার কাঠের পুতুলের মতো বসে আছে। মিতিন গলা আরো নরম করল। কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার। আমার কিছু বলার নেই, আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না, যতক্ষণ না পর্যন্ত জাজ রায় দিচ্ছেন ততক্ষণ আপনি দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখেই সৌম্যরূপের সেদিন কি রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ? কে বিশ্বাস করবে? চিত্রলেখা নাক টানল। সৌম্য সেদিন আশ্চর্য রকমের শান্ত ছিল। এক কথায় সই করে দিয়েছিল। নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবারে বলুন তো, অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি, তাই। ওটাই হাতের কাছে ছিল। সৌম্যই বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। ফের এক কথা! ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন অনিশ্চয়। তুমি মারনি তো কে মেরেছে? ভূতে? তীব্র দৃষ্টি হেনে বার কয়েক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা। তারপর মাথা হেঁট করে বসে আছে। মিতিন একটু সময় নিয়ে জিজ্ঞাসা করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে আপনার শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারেও উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রানাইটের দেয়াল। প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরো দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখেছেন তো কেমন ঠেঁটা? কোথায় বর মরেছে একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে, তা নয়। দেখে নেবেন আমি ওকে ফাঁসিতে লটকাবো। মিতিন গুম হয়ে বসেছিল। হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি, মানে আনঅফিসিয়ালি? এখনো সংশয়? কৌতূহল। মিতিন বায়নার সুরে বলল, প্লিজ দাদা, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনটাকে ডিস্টার্ব না করে যা খুশি করতে পারেন। মিতিন আর বসল না। দুটো একটা কথা বলে উঠে পড়ল চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বের করে দেখল একবার। আলিপুর অ্যাভিনিউয়ের ঠিকানা। বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে। বরং কাল সকালেই ভালো। আকাশলীনা বাড়িখানা বিশাল, 8 তলা। প্রতিটি তলায় 6খানা করে ফ্ল্যাট। দুটি লিফট, দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে শূন্য চক্ষু মিলে বসে আছে সিকিউরিটি। তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়। কোথায় যাচ্ছে সেটাও নিয়ম। মিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল মিতিন, কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনদের নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ। টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা। দেখে মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞাসা করল, ইয়েস? মিতিন সপ্রভিত গলায় বলল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? যুবকের চোখ সরু হলো। আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের চোখ মুখ পলকে বদলে গেছে। পাংশু মুখে বলল, আর জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে,
কিন্তু কেস সাজাতে গেলে আরও তো কিছু ইনফরমেশন দরকার। আশা করি আপনারা সহযোগিতা করবেন। ও শিওর। অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন। ফ্ল্যাটের ভিতরে ঢুকে নিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেতপাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেয়াল জোড়া অ্যাকোরিয়াম। বৈভব যেন চারদিক থেকে ঠিকরে পড়ছে। এবাড়ির সম্পত্তির লোভে একাধটা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল নিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল। এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই, তবে গায়ের রংটি ক্যাটক্যাটে, সাদা। মুখ চোখ কেমন যেন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টি শূন্য। দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেননি। নিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে তো। না, বলুন। মহিলা উল্টো দিকের সোফায় বসলেন। আমি ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই, বলেই নিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। যদি কিছু মনে না করেন। নো প্রবলেম, আমি ভেতরে যাচ্ছি। অভিরূপ যেতে গিয়েও থমকালো। আপনার জন্য চা শরবত পাঠিয়ে দেবো? নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করল নিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না। মহিলার স্বর ভেজা ভেজা। আমি কিছুই ভাবতে পারছি না। আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো ছিল বলবো না। আমার ছেলেকে যে অত কষ্ট দিয়েছে, তাকে কি করে আমি। বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? তা কেন, ওদের তো মোটামুটি মিলমিশ হয়েই ছিল। আমি তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে, লেখা বড্ড অবহেলা করেছে তাকে। চিত্রলেখার চাকরি করাটাও তো আপনার পছন্দ ছিল না, আমার স্বামীরও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো অর্থের তেমন প্রয়োজন নেই। বলুন, আপনিই বলুন। মহিলা আঁচলের খুঁটে চোখ মুছলেন। সমু বড় ভালোবাসার কাঙাল ছিল, একটু বউয়ের সঙ্গ চাইত, বউকে সবসময় কাছে কাছে চাইত। অথচ মেয়েটা কি নিষ্ঠুরভাবে ওকে ছেড়ে চলে গেল। কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে। বছর ৩৫-এর এক কালো কুলো বউ। মিতিনের জল খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল বউটা, তারপর ট্রে নিয়ে চলে গেল। ঘুরে তাকাতে তাকাতে মিতিন আলগাভাবে জিজ্ঞাসা করল, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে, সন্ধে যায়। একাই সব করে? আর একজন আছে, গোপালনগরের দিক থেকে আসে, কাচাকুচি করে, ঘরদোর মোছে, রান্না বান্না সব এই সুবালাই করে। হ্যাঁ, যা বলছিলাম। মিতিন আবার প্রসঙ্গে ফিরিল। আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে? অসুখের শুরু থেকেই? বলতে পারেন। তা সে কতদিন হবে? ধরুন প্রায় ৩.৫ বছর। চিত্রলেখা তো এবারই ছেড়েছে মাত্র ৮-৯ মাস আগে। একদিন তাহলে সে এখানে পড়েছিল কেন? আমার স্বামীর প্রখর ব্যক্তিত্ব ছিল, তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে, তবে এ বাড়ি ছেড়ে যাওয়ার সাহস তখনও পায়নি। আচার আচরণও লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাওয়ার পরে লেখা লাগাম ছাড়া হয়ে যায়। ২ মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না, আলাদা শুতো, নিজের খেয়াল খুশি নিয়ে থাকতো। আমার ছেলেটা যে একা একা গুমড়ে মরছে। আপনি বউকে বোঝাননি? দেখুন, মেয়েদের মন বারমুখ হয়ে গেলে সে তখন অন্য একটা জগতে চলে যায়। শাশুড়িকে সে তখন কি আর করবে কেন? তার মানে আপনাদের তরফ থেকেই আপনি যা বলার বলেছিলেন? হ্যাঁ, নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায়। আচ্ছা, চিত্রলেখা যে সেদিন এ বাড়িতে আসছে আপনি জানতেন তো? অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলেকে।
কেন আসছে জানতেন? অভির মুখে শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পরে চিত্রলেখা কি ফোন টোন করতো? সমুই করত। আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সমুকে দিতাম। মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মায়ের চোখে জলের আভাস নেই, স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চস্বরে মিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পরে তার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখব, কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন বাজে কটা? ঘড়ি তো দেখিনি, তবে হবে 8:20-25। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়। ডাক্তার পাঁজা তো তাই বলছেন। তখন আপনি পাশের ফ্ল্যাটেই? হ্যাঁ, রানীদির সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানীদিদের ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজেছিল, আমার মনে আছে। আপনি ওখান থেকে ফিরলেন কখন? প্রায় 9:30টার কাছাকাছি। লেখা তখন চলে গেছে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু লেখাকে অসম্ভব ভালোবাসত। লেখাকে ছেড়ে থাকতেই সমুর খুব কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনছি। মহিলার গলা সহসা দুলে গেল। আমি কিছুতেই ও ঘরে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ। দরজার কাছে এসে একবার দাঁড়ালাম, দেখলাম সমু তখন ঘুমুচ্ছে। আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? ও মেয়ের হায়া সরম কিছুই ছিল না, সমুকে নিজেই একদিন ফোনে বলেছিল। ও আচ্ছা। মিতিন ঘরে একবার আলগা চোখ বোলালো। সুদৃশ্য কাঠের শোকেসের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি, মালা পরানো। ছবির দিকে চোখ রেখেই মিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ ওই প্রশ্নটা আমায় করবেন না, আমার বুক ভেঙে যাচ্ছে। সরি। মিতিন সামান্য অপ্রস্তুত বোধ করল। একটুক্ষণ ভেবে নিয়ে বলল, তা ছেলের ঘরে উঁকি দিয়ে আপনি তারপর কোথায় গেলেন? নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিলাম। দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যাল্প ভেন সেটে সিরিঞ্জটা লাগানো রয়েছে? নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কি হতো, সমু তো আর তখন নেই। পরে 10:30টায় ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন? মহিলা মাথা নাড়লেন, বড় একটা শ্বাসও ফেললেন যেন। ছেলের জন্য কি খাবার ছিল সেদিন? চিকেন, না ভেজিটেবল স্টু আর টোস্ট। মশলা দেওয়া খাবার সমু আর হজম করতে পারত না। শেষ প্রশ্ন, আপনার ছেলে বেড রিডেন ছিল, নার্স রাখেননি কেন? নার্স এসেছে মাঝে মাঝে, সমুর খুব বাড়াবাড়ি হলে। সমু নার্সের সেবা পছন্দ করত না। এমনি সময় তাহলে কি করতো সব? আমি। আপনি? আমি ছাড়া কে করবে? আর কে ছিল সমুর? ও হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করার সময় শেয়ার পেল কোথায়? তবে এই ফ্ল্যাট, গাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে, সল্ট লেকে। ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট ছিল, এখন আমিই হ্যান্ডেল করি। ওয়ান মোর কোশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কোনো এলআইসি ছিল? ছিল একটা, 1,02,000 টাকার। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না, পলিসিটা ও চাকরি পেয়েই করেছিল বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি, হয়তো বউয়ের নামেই ট্রান্সফার করে দিত, সে সুযোগই বা পেল কই। মিতিন 2-1 সেকেন্ড চোখ বুজে রইল, তারপর বলল, আপনি এখন যেতে পারেন। ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন। ধীরে ধীরে উঠে গেলেন মহিলা। ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর। পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকে প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসেছে অভিরূপ। হেলান দিয়ে বসে দুহাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? মিতিন বেশ অবাক। কি করে জানলেন? লালবাজারে এক্ষুনি ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? সে তো করতেই হয়,
প্রেস এসে যা জ্বালাচ্ছে। অভিরূপ মুখ বেঁকালো। বলুন, কি জানতে চান? বাহ, বেশ স্মার্ট তো। মিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুঁচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? 9টা ফটাতেই ছিল। স্টেজে ওঠার সময় ঘড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয়, 10টা-11টার আগে শুরু হয় না, ঠিক বলছি? সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে, আপনি কি বলতে চাইছেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 10:30টায়। মিতিন অন্ধকারে ঢিল ছুড়ল একটা। 9টা থেকে 10:30টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? অভিরূপের মুখটা সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে বলল আপনাকে? আন্দাজ লেগে গেছে। মিতিন মনে মনে হাসল। কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি একজন বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু? না, মানে বান্ধবী। কি নাম? পল্লবী। পল্লবী সেন। আমি 9:30 অবধি ওর সঙ্গে ছিলাম, বিশ্বাস করুন। তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? অভিরূপের গলা করুণ হয়ে গেছে। আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়? দুনিয়ায় ভাতৃহত্যা অতি কমন ঘটনা। কিন্তু কেন মারব? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদা তো যে কোনো দিন হার্ট ফেল করে মারা যেত। আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান, তাই না? মোর ওভার পৈতৃক সম্পত্তিরও আর কোনো ভাগিদার থাকে না। এ কি বলছেন? আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? বিশ্বাস করুন, আমি কারোর কোনো সাথে পাছে থাকি না। দাদার কথা ভাবলে আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? মিতিনের গলা হিম শীতল। তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন। কেন খুশি হব কেন? প্রথমত, আপনি ঝুট ঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানা হেঁচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আর একটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন। তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা। অভিরূপ ঠোঁট টিপে রইল একটুক্ষণ। মাথার উপরে ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার। তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো, বৌদি দাদাকে মেরেছে, এটা এখনো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন। আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন। এ সময় বলা উচিত নয়, তাও বলছি। আমার দাদাও বৌদির উপরে কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিটখিট মেজাজ, অশ্রাব্য গালাগালি। বৌদির মতো ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন তো? কতদিন বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রুগী ঘাটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক থেকে দাদাও ঠিক, একটা টকবগে ইয়াং ছেলে হঠাৎ যদি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে। আমি অমন অবস্থায় পড়লে হয়তো আমারও হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিলেন, ততটা অপগণ্ড যেন নয়। ঘটে বেশ যুক্তি বুদ্ধি আছে ছোকরার। মিতিন ট্যারছা চোখে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এ কথা তো বলিনি। হয়তো বৌদি সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো? হয়তো দাদা এমন কিছু করেছিল, বৌদি উত্তেজনার মাথায়। অভিরূপ ঢোক গিলল। আমি বলছিলাম, বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির উপরে বেশ উইকনেস আছে মনে হচ্ছে। না, আমি নিউট্রাল। আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি। আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? আমি সবই জানি, দোষও দেখি না কিছু। আফটার অল, তারও তো একটা লাইফ আছে। কেন একটা ইনভ্যালিড লোকের জন্য সে পচে মরবে? প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে।
বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম তোমার এই ডিসিশন আরো আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার উপরে বেশ শ্রদ্ধাই জাগছে। মিতিন চোখ কুঁচকে জিজ্ঞাসা করল, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, তবে মা একেবারে দাদা অন্তপ্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদিকে মুখে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি। পুরো এপিসোডটাই বড় স্যাড। মিতিন উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটটা রানীদির? ঠিক উল্টো দরজাটাই। আপনি কি এখন ওখানেও যাবেন নাকি? এই মিনিট 5-7, অল্প 2-4টে কথা আছে আর কি। কার সঙ্গে কথা বলবেন? সে তো এক ঢকঢকে বুড়ি। মা যে কি করে ওর সঙ্গে কমিউনিকেট করে, চোখে কিছু দেখে না, আপন মনে বিড়বিড় করে যায়। মিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে আছেন? আছে বুড়িরই শ্যাঙাত, এক আতকালা ঝি, অন্নদা মাসি। হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরূপ। বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল, সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের কম্পাউন্ডটা, গোটাটা ওদের জমি ছিল। বুড়ির ছেলেরাও ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে, কেউ কানাডায়, বড় বড় নাতি নাতনি আছে। মিতিন বিনা মন্তব্যে শুনছিল। দরজায় এসে বলল, আপনার মাকে বলবেন চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ীর ফ্ল্যাটে ঢুকে মিতিনের ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো একটা মিনি রাজপুরী। দেয়ালে ইয়া বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লাই ঝাড় লণ্ঠন। আস্ত বাঘ আছে একখানা, পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিতিনকে রানী লাহিড়ীর ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আবলুস খাটের পালঙ্কে আধশোয়া হয়ে আছেন বৃদ্ধ রানী। কুঞ্চিত চামড়া, শনের দড়ির মতো চুল, টকটকে রং বাদামি নেড়ে গেছে, চোখের মনি সবজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, মা, পুলিশের লোক এসেছে। রানী থরথর করে উঠলেন। কি ব্যাপার বলো তো বাচ্চা? সেদিনও এসে একগাদা জেরা করে গেলে, আজ আবার এসো। মিতিন বলল, আজ জেরা নয়, আপনার সঙ্গে আজকে গল্প করতে এসেছি। ও মা, এ যে মেয়ে পুলিশ! কালে কালে কত কি হলো, পিঠে পুলির ন্যাজ গজালো, মেয়ে ছেলেও প্যায়দা হয়েছে। তা বাচ্চা, সমু মরল বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে, সমুর মা আপনার বন্ধু না? অপর্ণার কথা বলছো? আহা, সে বড় দুঃখী মেয়ে। ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কি আতান্তরই না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গায় তো মানুষকে হালকা হতে হয়। আমার ছেলেরা থেকেও নেই। অপর্ণার ছেলেটা মরে বেঁচেছিল। দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জুড়ুতাম। বিধাতার কি লীলা, সেই ছেলেকেও বউ মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে, মাগি ধরা পড়েছে। ভগবান মাতার উপরে আছে না। মেল ট্রেনের মতো কথা বলে চলেছেন রানী। হঠাৎ দেয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল, বিচিত্র এক সুর, বিদেশি। থামতেই ঢং ঢং ঢং, 12টা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল মিতিন। বৃদ্ধাকে থামানোর জন্যই বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে কানাডা থেকে। আওয়াজটা বড্ড জোর, শুনলে বুক কেঁপে যায়। রানী মাড়ি বিছিয়ে হাসলেন। তবে মজাও আছে, ঘর অন্ধকার করে দিলে এ ঘড়ি আর বাজবে না। মিতিন অনুসন্ধিৎসু চোখে তাকালো। ওপরে নিচে দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটার। ফটোসেল। আজকাল অবশ্য এই ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি। ঘন্টা যখন বাজছে, আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজ বন্ধ। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছেন, আমি তো এই ঘন্টার ভয়ে আলোই জ্বালি না। দিনের বেলাটুকু কান বুজে কাটিয়ে দিই, ব্যাস। সন্ধে হলেই নিশ্চিন্দি। আলো না জ্বললে আমার কি বলো? অন্ধের কি বা দিন কি বা রাত্রি। বটেই তো।
মিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল। বলল, অপর্ণা দেবী যে বললেন আপনার ঘড়িতে সেদিন 9টা বাজল। বেজেছিল তো। অপর্ণা বলল 9টা বেজে গেছে, এবার দেখি আস্তে আস্তে ঘরে যাই, বউটা হয়তো এতক্ষণে বিদেয় নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরেই চলে গেলেন? না, তারপরেও তো ছিল কিছুক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগেই কি এসেছিলেন? দাঁড়াও, একটু ভেবে নি। বৃদ্ধার গোটা মুখ কুঁচকে গেল। পরক্ষণেই উদ্ভাসিত। মনে পড়েছে, ঘন্টা বাজার অনেক আগেই এসেছিল। কান্নাকাটি করছিল খুব। আমি কত মাথায় হাত বোলালুম। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো। পান আনার পরই তো ঘরে চলে গেল। ও আচ্ছা মাসিমা, উনি কি এসে বউয়ের নামে খুব নিন্দে করতেন? নিন্দেও কারোরই করতো না বাচ্চা, বুঝতো নিজের কপালকে। আপনার সঙ্গে বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু। বড় বিদ্যের দেমাক ছিল মাগির। আমার সঙ্গে ব্যাঁকা সুরে কথা বলতো। যা, এখন জেলের লোভ শিখা। কিছু না বলতেই অন্নদা 1 কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়েই উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবারে লিফট ধরেই নামল, সিঁড়ি বেয়ে নয়। একা মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। উপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন। দিনটা যেন সিঁধিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভিতর। একটা ছবি ফুটে উঠছে, আবছা, আবার মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলকানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। 1 সেকেন্ড চোখ পিটপিট করে ভাবল কি যেন, তারপরই উল্টো মুখে দৌড়চ্ছে সোজা আকাশলীনা। হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে ঢুকল। মিনিট 10 মধ্যেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন। মুখ তার বর্ষার আকাশের মতো থমথমে। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলায় বলল, বলেছিলাম তো দরকার হলে আবার আসতে পারি। বলুন কি দরকার? আপনার মাকেও ডাকুন, একসঙ্গে দুজনকেই বলবো। আওয়াজ পেয়েই বুঝি অপর্ণা বেরিয়ে এসেছেন ঘর থেকে। বিস্মিত চোখে দেখছেন মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাঠে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন। আপনি সৌম্যরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতো কথা বলছেন? অভিরূপ চেঁচিয়ে উঠল। কি বলছেন আপনি জানেন? ঠিকই বলছি। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছেন। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেঁদেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণা নত মস্তকে দাঁড়িয়ে। অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, বলি। দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি। ভুল হলে অপর্ণা দেবী সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। আবার ফিরে এলেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, পর্দার এপার থেকে নিঃসারে শুনছেন। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধ। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যি, ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা 50 সিসির সিরিঞ্জটা দিয়েই সৌম্যরূপকে ঘুম পাড়িয়ে দিল চিত্রলেখা। ব্যথায় ছটফট করছিল সৌম্যরূপ। শুধু ব্যাধির যন্ত্রণা নয়, মনের ব্যথাতেও। দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা এক টেরে, সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পরই ছেলের ঘরে এলেন অপর্ণা। হাতে তখন তার গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো,
তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী। এয়ার এম্বলিজম কি করে করতে হয় ওর জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধিও অপর্ণা দেবীর অতি ক্ষুরোধার। 10-15 মিনিট অপেক্ষা করে ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে শুয়ে আছেন রানী লাহিড়ী। তার ঘরের আলো জ্বালালেন, তার সঙ্গে কথা শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথা বেরোচ্ছে না, শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতেও হিসেব ভোলেননি। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন। ঠিক 10টা বাজার পরে ঘন্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4। কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছেন অপর্ণা দেবী। 9ম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে আলো অফ। 10ম ঘন্টা আর বাজল না। অন্ধ রানী লাহিড়ী কিছুই টের পেলেন না, কিন্তু তাকে 9টার ঘন্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পরে তিনি নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। তখনই প্রায় 10:30। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, তারপর পুলিশ। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে লাগলো। একে তিনি মা, তার উপরে তার 9টার অ্যালিবাই করাই রয়েছে, তাই তিনি আগাগোড়াই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থেকে গেলেন। কিন্তু একটা কথা মাথায় আসেনি, অন্নদাকে কায়দা করে তিনি হটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্রলেখার যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে বেরোচ্ছে এ কথা সিকিউরিটির কাছ থেকে সহজেই উদ্ধার করা যায়। অতএব 9টার সময় চিত্রলেখাও চলে যাচ্ছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে। দুটো তো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এত কনসার্নড, তিনি ছেলেকে ভেজিটেবল স্টু দিয়েছিলেন না চিকেন স্টু তাও ঠিক ঠিক মাথায় রাখতে পারেননি, কারণ তিনি তো সেদিন ছেলেকে খাবারই দেননি। তার আগেই নিতিন একটু থামল, একটানা কথা বলে হাঁপিয়ে গেছে, দম নিল খানিকটা, তারপর বলল, চিত্রলেখার উপরে আপনার এত আক্রোশ অপর্ণা দেবী? নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছিলেন? সহসা অপর্ণার চোখ মুখ বদলে গেছে। বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, আমার ছেলের ভালোর জন্য করেছি। দগ্ধে দগ্ধে মরার হাত থেকে ওকে মুক্তি দিয়েছি আমি। যে ওকে এত কষ্ট দিয়েছে তাকেই বা আমি ছাড়ব কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে। বুক ফাটা কান্নায় ডুকরে ডুকরে উঠছেন অপর্ণা। গোটা ফ্ল্যাট মথিত হচ্ছে হাহাকারে। মিতিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠছিল। আহারে, একজন মা কতটা যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে পুত্রস্নেহ এত তীব্র হয়? মিতিন এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না, তা হয় না। চিত্রলেখাকেও তো বাঁচাতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প মারণ বাতাস। কেমন লাগলো আপনার গল্পটা? আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।